কি খবর আজকর? কেমন আছিস? শফিক ভাই, অনেকদিন পর তোমারে দেখলাম। আমি খুব ভালো আছি গো। আসো আসো, বসো, চা বানাইয়া দেই, খাইয়া বলো কেমন হইছে। অনেকদিন হইলেও তোর সাথে দেখা হয় না, আজ একটু সময় পেলাম, তাই তোর হাতের চা খাওয়ার জন্য চলে আসলাম আর কি। হুম, এইবার কিন্তু মেলা দিন পরে আইছো আমার দোকানে। তাই এতদিন কই আছিলা ভাই? তুমি তো দুই একদিন পর পরই আমার দোকানে আসো, নাকি আমি আবার কোনো বেয়াদবি করেছি তোমার সাথে? আরে না, এই কদিন যে ঝড় তুফান গেছে আমার জীবনের উপর দিয়ে, না বললে বুঝবি না। এই নাও তোমার চা। চা খাইতে খাইতে বলো তো, আসলে কি হয়েছিল? কিসের ঝড় তুফানের কথা বলতেছো? কি খবর দাদু ভাই? কেমন আছো তুমি? আমি ভালো আছি দাদু, তোমার খবর বলো, তুমি কেমন আছো? বুড়ো মানুষ আর কেমন থাকবো বল? শরীরটা কেমন যেন পুরনো হয়ে গেছে। একটার পর একটা অসুখ বিসুখ লেগেই আছে। তা তুই এতদিন কোথায় ছিলি শুনি? গত কিছুদিন ধরেই তোর কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। কোথাও গিয়েছিলি নাকি? দাদু, তোমার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম। হা 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 হা। যখন এনার্জি ছিল তখন তো এই উপকারটা করলি না। এখন আর আমার জন্য মেয়ে দেখতে হবে না। পারলে নিজের জন্য একটা 2-3 বাচ্চার সিঙ্গেল মা খুঁজে বিয়ে করে নে। হা 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 হা। হা হা হা, দারুণ বলেছো দাদু। দুজনে মিলে তো আমাকে ভালোই অপমান করে যাচ্ছ। দেখবে একদিন ঠিকই সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে তোমাদের নাকের সামনে দিয়ে ঘোরাবো। সে দিনটা দেখার অপেক্ষাই তো আছি দাদু ভাই। ছোটবেলায় কলেরায় আক্রান্ত হয়ে আমার পুরো পরিবারের সবাই মারা যায়। মৃত্যু সবাইকে আপন করে নিলেও কেন যেন আমাকে রেখে যায়। হয়তো আমাকে তার পছন্দ হয়নি। চোখের সামনে মা, বাবা আর ছোট বোনটার মৃতদেহ পড়েছিল। শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম। আমার জীবনে তখন ঠিক কী চলছিল আর কি করা উচিত কিছুই মাথায় ঢুকছিল না। এমন মৃত্যুতে সেদিন গ্রামের সবার চোখের কোণায় অজান্তেই পানি চলে এসেছিল। কেটে গেল অনেকগুলো বছর। এতক্ষণ যাকে দাদু বলে ডাকছিলাম, এই মানুষটা আমাকে ছোট থেকে আস্তে আস্তে বড় করছে। তার বাড়িতেই থাকার ব্যবস্থা করেছিল, 2-1 ক্লাস পড়াশোনাও করিয়েছিলেন। কিন্তু ওই যে বাবা মা না থাকলে যা হয় আর কি, পড়াশোনার অনেক ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠেনি। বেরিয়ে পড়লাম জীবিকার সন্ধানে। জীবিকার তাগিদে এখন আমি ড্রাইভার। হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার। কি ব্যাপার শফিক? এমন আনমনা হয়ে কি ভাবছিস? আর এতদিন কোথায় ছিলি? জিজ্ঞেস করলাম, কিছুই তো বললি না। কিছু কি হয়েছে? হলে আমাকে বল। আম, সে এক বিশাল কাহিনী দাদু। আসগর, চিনি কম দিয়ে ভালো করে 2 কাপ চা বানিয়ে দে তো। বলো দাদু ভাই, আমি শুনছি। তুমি তো জানো দাদু, গত কিছু বছর ধরেই আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার। এমন কোনো দিন নেই যে লাশ নিয়ে কোথাও যায়নি। এমনও হয়েছে দিনে 3-4টা লাশ বহন করেছি। দীর্ঘ 5 বছর ড্রাইভারের জীবনে কত কিছুই তো ঘটতে দেখলাম, কিন্তু কখনো ভয় পাইনি। করোনার মহামারীতে যখন সবাই ঘরে বসেছিল, তখন আমি লাশ বহনে ব্যস্ত থাকতাম। কত বিচিত্র অভিজ্ঞতা হয়েছে এই ছোট্ট জীবনে, কিন্তু এইবার এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। 15 দিন আগের ঘটনা। বিকেল গড়িয়ে সন্ধ্যার লালচে আভা পড়ছে। একটু পরেই সন্ধ্যা নামবে। আমি গাড়ি চালিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলাম। একটা লাশ নিয়ে মোহনপুর গ্রামে গিয়েছিলাম। ক্যান্সারের রোগী, একেবারে শেষ স্টেজে ছিল। থেরাপি দেওয়া হয়েছিল, কিন্তু মৃত্যু তাকেই আপন করে নিয়েছে। শহর থেকে গ্রামটা বেশ দূরে, কম করে হলেও 100 কিলোমিটার তো হবেই। গ্রামের সরু রাস্তা দিয়ে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। দুপাশে লম্বা লম্বা ঝাউ গাছ,
আর মাঝে মধ্যে দু একটা খেজুর গাছ। দুই পাশে সবুজ বিল, বিলের ঠিক মাঝখান দিয়ে রাস্তাটা সোজা শহরে চলে গিয়েছে। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর তাকিয়ে দেখলাম আকাশে কালো মেঘের সারি দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে আর বাকি নেই যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎ সামনে তাকাতেই দেখলাম একটা মেয়ে লম্বা করে দুহাত বাড়িয়ে গাড়ি থামাতে বলছে। পুরুষ মানুষ হলে আমি কখনোই গাড়ি থামাতাম না, কিন্তু মেয়েদের প্রতি আমি বরাবরই দুর্বল। কি হয়েছে? গাড়ি থামালেন কেন? কিছু মনে না করলে একটা কথা বলি। আপনার কথাটা আগে শুনি, এরপর কিছু মনে করব কি করব না সেটা পরের বিষয়। আপনার কথা না শুনে তো আর কিছু মনে করতে পারছি না। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখানে এক বান্ধবীর বাসায় এসেছিলাম এই বইটি নিতে। গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে। একেই তো সন্ধ্যা নেমে এসেছে, আবার দেখছি বৃষ্টিও নামতে পারে। আর আসার সময় ছাতাটাও আনিনি। আমার বাড়ি এখান থেকে বেশি দূরে না, যদি আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন খুব উপকার হতো। মেয়েটার এমন মিষ্টি কণ্ঠ শুনে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে। যেমন তার হরিণী চোখ দুটো, তেমন মিষ্টি তার ঠোঁট। লম্বা কালো চুলে বেনুনি করা, কপালে ছোট কালো টিপ। দেখে মনে হচ্ছে পরীর চেয়ে কোনো অংশে কম না, যদিও আমি কখনো পরী দেখিনি। কি ব্যাপার ভাই, ঘুমিয়ে পড়লেন নাকি? ভাই ডেকে মনটা ভেঙে দিল। পৃথিবীতে সুন্দরী মেয়েদের মুখে ভাই ডাক শোনার মতো কষ্ট আর একটাও নেই। জি, উঠে আসুন। নাম কি আপনার? লম্বা একটা নাম আছে আমার, তবে সবাই আমাকে সুলতানা নামেই ডাকে। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, আপনি জানেন এটা কিসের গাড়ি? জানবো না কেন, এটা একটা অ্যাম্বুলেন্স। জীবিত মানুষকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়, আর মৃত মানুষকে কবরের দিকে। মেয়েটা এমন সাবলীলভাবে কথাগুলো বলছিল দেখে মনে হচ্ছে বিন্দু মাত্র ডর ভয় নেই। আপনার তো দেখছি ভারী সাহস। অ্যাম্বুলেন্সে উঠেছেন, তাও একটু ভয় পাচ্ছেন না? মৃত মানুষের আবার ভয় কিসের? কিছু বললেন নাকি? এই অনিশ্চিত জীবনে মৃত্যুই আমাদের একমাত্র আপন, চিরসত্য। আপনি কি আপনার আপন কিছুকে ভয় পান? গ্রামের মেয়ে আমি, এসব সামান্য বিষয়ে ভয় পাই না। এভাবে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলাম আমি। মিনিট 10 গাড়ি চালানোর পর মেয়েটা হঠাৎ করে বলে উঠল, রাখুন রাখুন, চলে এসেছি, এখানেই আমার বাড়ি। কিন্তু এটা তো কবরস্থান, এখানে তো কোনো বাড়িঘর নেই। কবরস্থানের পেছনেই আমার বাড়ি, মিনিট 5 হাঁটলেই হবে। এখন আসি আমি। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ, আবার দেখা হবে। হ্যালো স্যার। শফিক, কোথায় তুমি? স্যার, আমি তো মোহনপুর থেকে ফিরছি। ওই যে ক্যান্সারের রোগীর লাশ পৌঁছে দিয়ে এসেছি আর কি। আচ্ছা, দ্রুত হাসপাতালে আসো। ওই এলাকারই আরও একটা লাশ আছে, পুলিশ কেস। আজ রাতেই দাফন করতে হবে, তাড়াতাড়ি চলে আসো। এখনই আসছি স্যার। কথা শেষ করে তাকাতেই দেখলাম মেয়েটি নেই, হয়তো চলে গিয়েছে। ডক্টরের সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম, তাই খেয়ালও করিনি। হাসপাতালে যাওয়ার পর দেখলাম ডাক্তারবাবু অপেক্ষা করছেন আমার জন্য। পাশেই একটা ভ্যানের উপরে লাশটা রাখা। এতক্ষণে তোমার আসার সময় হলো? নাও নাও, জলদি লাশটা নিয়ে যাও। লাশের সাথে কে যাবে? ওই যে রাতুল সাহেব, উনি যাবেন তোমার সাথে। উনি লাশের হাজবেন্ড। ডক্টরের কথা শুনে বুঝলাম এটা একটা মহিলার মৃতদেহ। লোকটির দিকে তাকাতেই মনে হলো স্ত্রী মারা যাওয়াতে যতটা না কষ্ট পেয়েছেন তার থেকে বেশি ভয়ে আছেন। সেই সাথে ডক্টরের চোখে মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। শফিক, দ্রুত চলে যাও। রাতুল সাহেব, আপনিও যান। লোকটিকে আমার পাশের সিটে বসিয়ে গাড়ি স্টার্ট করলাম। ততক্ষণে সূর্যি মামা তার লাইট নিভিয়ে দিয়েছেন।
আকাশে এখনো মেঘ ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে কোনো সময় আবারও বৃষ্টি নামবে। গাড়ির জানালা দিয়ে মৃদু ঠান্ডা বাতাস আসছে, মনে হচ্ছে শরীর ভেদ করে একেবারে মনের ভেতরটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। লোকটার দিকে এক নজর তাকিয়ে দেখলাম ঝিম মেরে বসে আছে, কোনো নড়াচড়া নেই, এমনকি কান্নাকাটিও নেই, বরং চোখে স্পষ্ট ভয় দেখতে পাচ্ছি আমি। হয়তো স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন, তার হঠাৎ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। তা ভাইজান, আর কত দূর আপনার বাড়ি? দেখলাম লোকটি এখনো ঝিম মেরে বসে আছে। আমার কথা শুনতে পায়নি নাকি উত্তর দিতে চাচ্ছে না? ভাই, আপনার বাড়ি আর কত দূর? কি ব্যাপার, আবার হার্ট অ্যাটাক করে মারা গেল নাকি? হাত দিয়ে ধাক্কা দিতেই দেখলাম লোকটি তার হুঁশ ফিরে পেল। কি ব্যাপার ভাই, আপনাকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? বলুন, শুনছি আমি। বলছি আপনার বাড়ি আর কত দূর? অনেকটা দূর তো চলে আসলাম। আপনি সোজা যেতে থাকেন, বাড়ির কাছে আসলে আমি নিজেই বলবো। বুঝলাম লোকটা আমার সাথে কথা বলতে চাচ্ছে না, তাই আমিও আর কথা বাড়ালাম না। হঠাৎ মনে হলো গাড়ির পাশ দিয়ে কিছু একটা সমান তালে ছুটে চলছে। মনে হচ্ছে কেউ যেন আমার গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটে চলছে। অন্ধকারেই ঠিকমতো দেখাও যাচ্ছে না। ভালো করে তাকিয়ে দেখলাম একটা কালো অবয়ব আমার গাড়ির সাথে সাথে সমান গতিতে দৌড়াচ্ছে। চোখের ভুল ভেবে চোখ মুছে আবারও তাকালাম। না, কিছুই নেই, শুধু শুধু ভয় পাচ্ছি। ভাই, আপনার কাছে সিগারেট হবে? লোকটি চুপ করে বসে আছে। ধুরো ছাই, কি এক লোকের পাল্লায় পড়লাম। ভূতের মতো বসে আছে, কোনো কথা নাই, বার্তা নাই। মনে হচ্ছে এই পৃথিবীতে তার একারই বউ মারা গিয়েছে, এজন্য কথা অফ করে দিতে হবে। আজব ক্যারেক্টার। ভূত, ভূত! দ্রুত পায়ের ব্রেকটা চেপে ধরলাম। সেকেন্ডের মধ্যে গাড়িটা ব্রেক করলো। কি ব্যাপার, কি হয়েছে? ওখানে ওখানে কেউ আছে। আমার বউ বাইরে। কি ভয়ঙ্কর দেখতে। লোকটির এমন ভয় পাওয়া দেখে তাকে সান্ত্বনা দেব, এখন আমি নিজেই তো ভয় পাচ্ছি। একটু আগে একটা কালো অবয়ব দেখলাম আমার গাড়ির সাথে দৌড়াচ্ছে, এখন আবার লোকটি ভয় পেল। বুঝতে পারছি না কি হচ্ছে, মনে হচ্ছে আজ কপালে বিপদ লেখা আছে। আরে ওখানে কেউ নেই। পুরুষ মানুষ এত ভীতু হয় আগে জানতাম না। তাকিয়ে দেখুন, ওখানে কেউ নেই। লোকটির চোখে প্রচণ্ড ভয় দেখতে পেলাম। আসলেই কিছু ছিল নাকি মনের ভয়? হঠাৎ গাড়িটা নড়ে উঠল। মনে হলো বাইরে থেকে একজন ভারী মানুষ ভিতরে ঢুকল। একজন ড্রাইভারের পক্ষে এটা বুঝতে পারা খুবই সহজ, কিন্তু আমার গাড়িতে এখন কে উঠবে? নাকি আবার কোনো শেয়াল উঠল গাড়িতে লাশ খাওয়ার জন্য? নাকি হার্ট ব্রেক করার কারণে পেছনের দরজা খুলে গিয়েছে? একটু নিচে নেমে পেছনে গিয়ে দেখুন তো দরজাটা ঠিকমতো লাগানো আছে কিনা। আমি পারবো না, আমার অনেক ভয় করছে। ওখানে কেউ আছে? ধুর ছাই, কেন যে আপনার মতো ভীতু মানুষের সাথে আসলাম। এখন আফসোস হচ্ছে, আপনার মতো ভীতু পুরুষ মানুষ আমার জীবনেও দেখেনি। আর কোনো উপায় না পেয়ে আমি নিজেই গাড়ি থেকে নামলাম। পেছনে গিয়ে দেখলাম না, সব কিছুই তো ঠিক আছে। তাহলে গাড়িটা নড়ে উঠল কেন? ভূত, ভূত! আমাকে বাঁচাও, ভূত! কি হয়েছে, কি চিৎকার করছেন কেন? ওখানে ওখানে কেউ ছিল, আমি নিজের চোখে দেখেছি। আপনি প্লিজ তাড়াতাড়ি চলুন, ও আমাকে মেরে ফেলবে। কি বলছেন এসব? কে মারবে আপনাকে? এখানে তো কেউ নেই। আপনি তাড়াতাড়ি গাড়িটা চালান। দেখলাম লোকটি প্রায় কান্না করে দিয়েছে, অনেক ভয় পেয়েছে হয়তো। দ্রুত গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। মিনিট 15-এর মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যে। গাড়ি থেকে নামতেই দেখলাম একটা কবরস্থান। কেমন যেন পরিচিত লাগছে জায়গাটা। হঠাৎ মনে পড়ল এটা তো সেই জায়গা যেখানে আজ বিকেলে এসেছিলাম। সেই সাথে মনে পড়ল মায়াবী চোখের সেই মেয়েটির কথা।
তাকিয়ে দেখলাম 3 জন লোক সেখানে দাঁড়িয়ে আছে, আর সাথেই একটা মেয়ে। লোক দুটোর মুখে মাস্ক পরা। এমনিতেই অপরিচিত মানুষ আমি, তার উপর আবার মাস্ক পরেছে, কিন্তু মাস্ক পরার কারণটা বুঝতে পারছি না। এই, তোরা লাশটা নামিয়ে ফেল জলদি, অনেক রাত হয়ে গেছে, লাশ দাফন করতে হবে তাড়াতাড়ি। ওদের কথা শুনে কিছুটা অদ্ভুত লাগছে। কারো চোখে পানি নেই, কোনো কান্নাকাটি নেই। মনে হচ্ছে লাশ দাফন করতে পারলেই বেঁচে যায়। কি একটা অবস্থা! মানুষের মধ্যে থেকে মায়া দয়া উঠে গেল নাকি বুঝতে পারছি না। কারো চোখে পানি না থাকলেও ভয় আছে প্রত্যেকের চোখে, কিন্তু কেন এত ভয় পাচ্ছে সবাই, এটাই বোধগম্য হচ্ছে না। লাশটা নামিয়ে দ্রুত কবরস্থানে নিয়ে গেল সবাই। যাই হোক, এখন আমার বাড়ি ফেরার পালা। আমার দায়িত্ব ছিল লাশ পৌঁছে দেওয়া। পৌঁছে দিয়েছি। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম, কিন্তু কেন যেন যেতে মন চাচ্ছে না। মনে হচ্ছে মাটি দেওয়ার আগে একবার লাশটা দেখে আসি। অনেক চিন্তা ভাবনা করে গাড়ি থেকে নামলাম। কবরস্থানের গেটের কাছে যেতেই শুনলাম, আমার অনেক ভয় করছে রে। আসার সময় কতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ও হয়তো আমাদের কাউকে ছাড়বে না, সবাইকে এই পাপের শাস্তি পেতে হবে। কেউ কিছু বুঝতে পারে নাই তো? না, কেউ কিছু বুঝতে পারেনি। ভাগ্যিস ডাক্তার আমাদের সাথে ছিল। তবে ওই ড্রাইভার আর আমি আসার সময় অনেক ভয় পেয়েছি, কিন্তু আমি ওর সাথে কোনো কথাই বলিনি। ওদের কথার কোনো আগামাথা বুঝতে পারছিলাম না। তবে এটা বুঝতে পারছি যে ওরা এমন কিছু করেছে যা সবার চোখের আড়ালে রাখতে চাচ্ছে, কিন্তু জানাতে চাচ্ছে না। এজন্যই হয়তো ওরা 5 জন ছাড়া আর কেউ আসেনি লাশ দেখতে। আবার মাটি দিচ্ছে গোসল আর জানাজা ছাড়া, তাও আবার গভীর রাতে। কেমন যেন ঘোলাটে লাগছে বিষয়টা। একটা কাশি দিয়ে ভিতরে ঢুকলাম। এই চুপ কর, অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা আবার এই দিকে আসছে কেন? তুমি কি ওর ভাড়া দাওনি? ভাড়া তো সবার আগেই দিয়েছি, এখন আবার আসছে কেন বুঝতে পারছি না। কাছে যেতেই দেখলাম ওরা সবাই লাশটা কবরে নামিয়েছে, কিন্তু এখনো মাটি দেয়নি। কি ব্যাপার ভাই? লাশ গোসল না করিয়ে জানাজা না দিয়েই কবর দিয়ে দিচ্ছেন? না জেনে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আপনার কাছ থেকে এখন লাশ দাফন করা শিখতে হবে আমাদের। বেশি কথা না বলে আপনি আপনার কাজে যান। মনে মনে ভাবলাম, যেই লোক আমার সাথে ভয়ে এতক্ষণ কথাই বলেনি, সে এখন আমাকে ঝাড়ি দিচ্ছে, তার মানে এখানে অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে। আরে ভাই, রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। দেখুন ভাই, এমনিতেই মন মেজাজ ভালো নেই, আর আপনি হাসপাতালে যাওয়ার আগেই পোস্টমর্টেমের পরে আমরা লাশ গোসল করিয়ে জানাজা পড়িয়েছি। এই তারেক, দেরি না করে লাশটা মাটি দিয়ে ঢেকে দে, অনেক রাত হয়ে গেছে। কাকে মাটি দিচ্ছে আমাকেই জানতেই হবে। ভাই, লাশ কবরে রাখার পর মুখের বাঁধন খুলে দিতে হয়, এটাও জানেন না নাকি? তারেক, দ্রুত লাশের মুখটা খুলে দে, এরপর মাটি দে। লোকটি দ্রুত কবরের মধ্যে নামল, মুখটা খুলে দিয়ে উপরে উঠল। টানা দিয়ে তাকিয়ে যা দেখলাম তা আমি কখনোই দেখতে চাইনি। দেখলাম এ তো সেই মেয়েটি যার সাথে বিকেলে দেখা হয়েছিল। গাড়িতে করে ওর বাড়ির কাছে নামিয়ে দিয়েছিলাম। বাড়িতে নামানোর সময় ডক্টর আমাকে ফোন করেছিল লাশ নেওয়ার জন্য। মেয়েটির লাশ দেখার পর মনের মধ্যে নানান কথা উকি দিতে লাগলো। মেয়েটিকে যদি তখন আমি বাড়িতে পৌঁছে দেই, তাহলে হাসপাতালে কার লাশ ছিল? আর এই লাশটা যদি ওই মেয়েটির হয়, তাহলে আমার সাথে কার দেখা হয়েছিল? লাশটা যদি সত্যি এই মেয়েটির হয়, তার মানে আমার সাথে মেয়েটির অবয়ব ছিল। কিন্তু কেন? আমার সাথে মেয়েটির আত্মা দেখা করবে কেন? সে কি আমাকে কিছু বলতে চেয়েছিল? তখন যদি ডক্টরের সাথে কথা বলায় ব্যস্ত না থাকতাম, তাহলে হয়তো মেয়েটি আমাকে কিছু বলতো। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? মিনা। সুলতানা। কি ব্যাপার, দুজনে দুরকম নাম বলছেন কেন? মানুষের দুটো নাম থাকতে পারে নাকি? কেন পারবে না? আচ্ছা, উনি মারা গেলেন কিভাবে? রোড অ্যাক্সিডেন্টে। ততক্ষণে কবরে মাটি দেওয়া শেষ। ওরা ওদের মতো চলে গেল, আমিও চলে আসলাম।
গাড়িতে উঠতেই এক এক করে সব কিছু নিয়ে ভাবতে লাগলাম। মেয়েটির নাম ছিল সুলতানা, কিন্তু ওরা আমাকে ভুল নাম বলতে চেয়েছে যাতে পরিচয় না জানা যায়। কিন্তু ভাবনার বিষয় হলো আমি অপরিচিত মানুষ, আমাকে সঠিক নামটা বললে কি সমস্যা হতো? আর বাকি রইল ওদের অদ্ভুত কথাবার্তা যা আমি লুকিয়ে শুনেছি। কেন এত ভয় পাচ্ছে ওরা? আর কেনই বা ওরা কাউকে না জানিয়ে দ্রুত লাশটা দাফন করল? তাহলে এটা কি সত্যি রোড অ্যাক্সিডেন্ট ছিল নাকি হত্যা? বন্ধুরা, কি মনে হচ্ছে এই রহস্যময় ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল সত্য কি বের করতে পারবে শফিক? এই গল্পের দ্বিতীয় পর্ব আপলোড হবে আগামী শুক্রবার। দেখার আমন্ত্রণ রইল।